আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দুটো অডিও ক্লিপ পেলাম। দুটো আসলে পেলাম না, একটা পেলাম ফেসবুকে, একটা ফোন আলাপের অডিও ক্লিপ 8 মিনিট 27 সেকেন্ডের। সেখানে যুক্তরাষ্ট্র থেকে একজন তানভীর নামে একটা ছেলে, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। এটা 8 মিনিট 27 সেকেন্ডের। নানা রকম কথাবার্তা, নেত্রীর প্রতি তানভীরের যে আনুগত্য, বারবার আপা আপা করছিলেন, এবং এরকম একটা কলেম পেলাম। এটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হয়ে গেছে। আমার ধারণা আপনারাও শুনেছেন। তো সেটা নিয়ে আমি বেশি লম্বা লাভ করবো না। এখানে ছোট্ট একটা পয়েন্ট বলবো। এখানে কি ছিল, এখানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে চুম্বক মনে হয়েছে, গুরুত্বপূর্ণ, সেটা হলো শেখ হাসিনা বলেছেন সেখানে যে উনি নাকি বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গায় আছেন। কেন কাছাকাছি জায়গায় আছেন? যেন দরকার পড়লেই বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। তো আমি এই জায়গাটাতে আমার কাছে উনি বলেছেন, এটা ওনার কণ্ঠ শুনে তো আমার আর অচেনা নয়। বাংলাদেশের সব মানুষই শেখ হাসিনার কণ্ঠ চেনেন, এবং সেই কণ্ঠেরই কথা একদম। এবং উনি এটা বলেছেন, আমি এটা শুনে একটু আমি ঠিক বুঝতে পারছিলাম না এ কারণে যে আজকাল যে বিজ্ঞানের যুগ, তো বাংলাদেশে ঢুকে পড়তে হলে সীমান্তের কাছাকাছি থাকতে হবে কেন? উনি তো হেঁটে ঢুকবেন না, অথবা রিক্সায় করে ঢুকবেন না, গাড়িতে করে ঢুকবেন না, উনি প্লেন দিয়ে আসবেন। তো কাছাকাছি মানে কি? তো এটা নিয়ে আমি একটু বেশি কিছু আলোচনা করবো না, কেবল একটু কি বললাম যে সীমান্তের কাছাকাছি আছেন, যেন দরকার হলে ঢুকে পড়তে পারেন। আর দ্বিতীয় যে ফোনালাপের কথা বলছি, এখানেও একজন যুবকের সঙ্গে, উনি সম্ভবত ওই যুক্তরাষ্ট্রেই থাকেন অথবা ইউরোপের যুক্তরাষ্ট্রেই থাকেন বোঝা গেল যেটা। সেই ক্লিপে পুরোটাতে তার নামটা কোথাও বলা হয়নি। উনি যুক্তরাষ্ট্রে থাকেন এটা বোঝা গেছে, কারণ আমেরিকা ইলেকশনে কি হবে না হবে, কে জিতলে ওনাদের সুবিধা হবে, এগুলো বলেছেন। এই ফোনালাপের দৈর্ঘ্য হলো 21 মিনিট 22 সেকেন্ড, অনেক বড়। দ্বিতীয় ফোনালাপ থেকে আমি পুরোটা তো দেওয়া সম্ভব না, তো আমি কিছু কিছু জায়গায় কিছু চুম্বক কথা আপনাদেরকে একটু শোনাতে চাই। উনি কি বলেছেন, উনি যে কথাগুলো এখানে বলেছেন বেসিক্যালি, তার মধ্যে মূল কথা হলো উনি বলেছেন, দাবি করেছেন যে আমি তো পদত্যাগ করি নাই, যে সংবিধান অনুযায়ী পদত্যাগ তো হয় নাই। এটা সংবিধান অনুযায়ী উনি একটা পদত্যাগ হয় নাই। এবং উনি বলেছেন যে একটা পরিকল্পনা তার ছিল 5 তারিখে যে একটা স্পিচ দিবেন পাবলিকলি, এবং তারপর রাষ্ট্রপতির কাছে যাবেন, যে পদত্যাগপত্র দিয়ে আসবেন। এটা একটা ওনার প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা আর হয় নাই। কারণ যখন উনি জানতে পারলেন তার গণভবনের দিকে প্রচুর লোক আসতেছে, তখন উনি যদি গুলি করতেন তাহলে হয়তো লাশের স্তূপ হয়ে যেত। উনি লাশের স্তূপ দেখতে চান নাই বলে তড়িঘড়ি করে চলে আসছেন। ওখান থেকে গণভবন থেকে উনি হেলিকপ্টার করে বেরিয়ে গেছেন। এই হলো ওনার বক্তব্য, যে কারণে উনি পদত্যাগ করেন নাই। অতএব সংবিধান অনুযায়ী উনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং এই যে ইউনূস সাহেব সরকার চালাচ্ছেন, এটা একটা ইল্লিগাল সরকার, এবং এই ইল্লিগাল সরকার এসেই তার পাসপোর্ট বাতিল করেছে। এই ইল্লিগাল সরকার একটা নোটিশের মাধ্যমে দেশের এত নির্বাচিত জনপ্রতিনিধিকে বাতিল করে দিয়েছে। এইসব ওনারা ভুল করেছেন এবং এটা অন্যায় করেছেন। এটার বিচার উনি পারলে করবেন। এই হলো গিয়ে মূল কথা ওনার একটা জায়গায়। আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে এই যে কাজগুলো যে হয়েছে, যে এই যে অভ্যুত্থানটা হয়েছে, এটা আসলে ইউনূস সাহেব করিয়েছেন, এবং নিজের দুর্নীতিকে ঢাকা দিতে, চাপা দিতে উনি এই কাজটা করিয়েছেন। এবং ওরা এই কথার পেছনে ওনার একটা যুক্তি দিয়েছেন। যুক্তিটা হলো এই যে ইউনূস সাহেবের একটা মামলার ডেট নাকি রায় ঘোষণার ডেট ছিল 6 তারিখে। সেখানে উনি দোষী সাব্যস্ত হতেন, এবং সেটাকে ঢাকার জন্য 6 তারিখে তাদের যে প্রোগ্রামটা ছিল ছাত্রদের, সেই প্রোগ্রামটাকে একদিন এগিয়ে আনা হয়েছে যাতে নাকি ওইটার ঘোষণা না হতে পারে, এবং এগিয়ে এনে তারা এই কাজগুলো করেছে। এই হলো
ওনার বক্তব্য কেন 5 তারিখে তারা আইগে আনলো, এই ব্যাখ্যাটা শেখ হাসিনা দিয়েছেন। তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা, মামলার 6 তারিখে জি আপা, আগস্ট। জি আপা, ওরা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগায় নিয়ে আসে। আর 5 তারিখে শেখ হাসিনা ওই মামলার সম্পর্কে বলেছেন এক জায়গায়, ওই মানে ফোন কলের মধ্যে, যে ইউনূস সাহেবের কোর্টের ভার্ডিক্ট ছিল প্রায় 655 কোটি টাকা তার কাছে পাওনা ছিল, এটা এই 6 তারিখে আসার কথা ছিল। এছাড়া ইউনূস সাহেব নাকি গ্রামীণ টেলিকমের 26,000 কোটি টাকা মানি লন্ডারিং করছে, করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, এটা নাকি অডিট রিপোর্টে ধরাও পড়ছে। তো এইগুলি থেকে নিজেকে বাঁচার জন্য উনি এই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা, জি। ওই 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 ভার্ডিক্ট গুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস। সে কিন্তু এই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। আমি বিষয়টা উনি যেটা বলেছেন তো এই বিষয়গুলো না আমার কাছে খুব কনফিউজিং মনে হয় এরকম ভাবে উনি বারবার সংবিধানের কথা বলছেন, যে সংবিধানে দিয়ে এভাবে পদত্যাগ হয় না, আমি তো পদত্যাগ করি নাই। আবার উনি সংবিধানে এই কথাও বলেছেন যে পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে, যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেও তাও বাইরের কেউ এসে প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংসদ থেকে আরেকজনকে হতে হবে, সংখ্যাগরিষ্ঠ কাউকে। সেই হিসেবে ইউনূস সাহেবের প্রধানমন্ত্রিত্ব এটা ধোপে টিকবে না এবং অবৈধ হবে। জি। পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি। আর মানে এইগুলি বলতে যে উনি বারবার কিন্তু সংবিধানের অজুহাতটা এনেছেন। তো আমার প্রশ্ন হলো, ভাই এই সংবিধানটা বানাইছে কি? এটা তো আপনার আদেশে বর্ণনা করা হয়েছে। আমি আপনাকে বললাম যে আমি এই বাড়ির মালিক, তো বললো তুমি কিভাবে এই বাড়ির মালিক? আমি বললাম এই যে সংবিধান দেখেন, এটার আলোকে এটাতে বলা হয়েছে আমি এই বাড়ির মালিক থাকবো। তো তারপরে তো আপনি আমাকে প্রশ্ন করবেন সংবিধানটা বানাইছে কি? আমি বললাম কেন, আমি বানাইছি। এখন আমার বানানো সংবিধানে কি বলা হয়েছে এটা কি অজুহাত হিসাবে আপনি খাটাতে পারবেন? এই সংবিধান তো উনি উনার ইচ্ছা মতো বানিয়েছেন। যে সংসদে বানিয়েছে, এই সংসদের একজন লোক এই সংবিধান অনুযায়ী উনার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারত? এই সংবিধানই তাকে যাওয়ার কোনো সুযোগ দেয় নাই। তো এটা কেমন সংবিধান হয়ে গেল? যাও, তবু এটা বলে উনি এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার হয়তো চেষ্টা করেছেন। আরেকটা কথা যেটা বলা দরকার, উনি বলেছেন এক জায়গায় যে যে মার্ডারগুলি হয়েছে, এই একটা মার্ডারও নাকি পুলিশের গুলিতে হয় নাই, এটা ওনার বক্তব্য। এবং ওনাদের এই যে মুভমেন্ট ছিল স্টুডেন্টদের, এই মুভমেন্টের ভেতর থেকে এই কিলিংগুলি হয়েছে। এবং ওখানে নাকি কিলিং এজেন্ট ছিল, ওখানে নাকি প্রচুর লোক ছিল যারা নাকি ছেলেরা বোরখা পরে আসছিল এই কিলিংগুলি করার জন্য। তো এই ধরনের দৃশ্য কেউ দেখেছেন কিনা আমি জানি না, যে বোরখা পরে কোনো পুরুষ মানুষ এই কিলিং এজেন্ট হিসেবে ভিতরে ছিল কিনা আমি জানি না। সেগুলো যদি একসঙ্গে কার্যকর হতে থাকে তাহলে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি, মানসিক, শারীরিক এবং আর্থিক প্রস্তুতি, বুদ্ধিভিত্তিক প্রস্তুতি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে কি? অথবা অন্য যে রাজনৈতিক দলগুলো দেশে এখন বিরাজ করছে